হিমালয়ের কাছাকাছি হয় গত কয়েকদিন ধরে উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তাপমাত্রার পারও দিন দিন ওঠানামা করছে, বাড়ছে শীতের দাপট। আজ সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে এই জেলার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রকনুজ্জামান রকন বলেন, আজকে সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের এই এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড। তবে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। একই সাথে খুলনা, চট্টগ্রাম, বরিশাল বিভাগের ২-১ জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। স্বস্তি ফিরছে না নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। চাল, ডাল, তেলের দাম স্থিতিশীল থাকলেও এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে পুরনো আলুর দাম। নতুন আলুর দাম এখনও কেজি প্রতি ১০০ টাকার বেশি। আমদানি করা পেঁয়াজের দাম কেজি প্রতি ১০ টাকা কমলেও দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি ১০ টাকা। শীতের আগমনে সবজির দাম আশানুরূপ কমেনি বলে অভিযোগ ক্রেতাদের। তবে এ সপ্তাহে খোলা সয়াবিন ও পাম অয়েলের দাম বেড়েছে। দর্শক, এবারে জানবো নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি। এই মুহূর্তে রাজধানীর রামপুরা বাজারে আছেন আমাদের সহকর্মী SM তানবীর। তার কাছ থেকে জানবো আজকের বাজার পরিস্থিতির সর্বশেষ খবর। তানবীর, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানান। জি শারমিন, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি রাজধানীর রামপুরা বাজারে। আমরা বাজার ঘুরেছি এবং ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা বলেছি। আমরা যদি আলুর বাজার দিয়ে শুরু করতে চাই তাহলে বিগত ২-৩ সপ্তাহ ধরেই আমরা দেখছি আলুর বাজার চড়া দামেই বিক্রি হচ্ছে। আলু ৭৫ থেকে ৮০ টাকা কেজি পুরনো আলু বিক্রি হচ্ছে। বলা হচ্ছে নতুন আলু বাজারে আসলে হয়তো দাম কমতে পারে, কিন্তু আমরা দেখছি যে নতুন আলু আসলে পুরাতন আলু থেকেও বেশি দামে বিক্রি হচ্ছে। নতুন আলু কেজি প্রায় ১৪০ টাকার মতো বিক্রি হচ্ছে, ১২০ থেকে ১৪০ টাকা। আমরা যদি পেঁয়াজের কথা বলি, পেঁয়াজ আমদানি করা পেঁয়াজ আজকে কিছুটা দাম বৃদ্ধি দেখা যাচ্ছে। বিগত সপ্তাহে ১০০ টাকা বিক্রি হলেও আজকে ১১০ টাকা চাচ্ছেন বিক্রেতারা। এবং দেশি পেঁয়াজের কথা বলা হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। মাছের বাজারের কথা যদি আমরা বলি, ইলিশ মাছ বাজারে এসেছিল, কিন্তু এখন এই সপ্তাহে আমরা দেখছি যে ইলিশ মাছ প্রায় ৪০০ থেকে ৫০০ টাকা কেজিতে বেড়েছে। বিক্রেতারা বলছেন সরবরাহ কম, তাই বাজারে মাছের দাম বৃদ্ধি পেয়েছে। ইলিশ মাছ ছাড়া বাকি অন্যান্য মাছের দামও বৃদ্ধি পেয়েছে, কেজিতে ১০ থেকে ২০ টাকা। সয়াবিন তেলের ক্ষেত্রে আমরা যদি বলি, বোতলজাত সয়াবিন তেল আগের দামেই বিক্রি হচ্ছে, তবে খোলা সয়াবিন ও পাম অয়েল কেজিতে ৫ থেকে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে এবং বোতলজাত সয়াবিন তেল সরবরাহ কম থাকার অজুহাত দেখাচ্ছেন বিক্রেতারা। চালের বাজারে চিকন চাল আগের দামে বিক্রি হলেও মোটা চাল ৩ থেকে ৫ টাকা কেজিতে বেশি বিক্রি হচ্ছে। এবং সবজির বাজারের কথা যদি আমরা বলি, সবজির বাজার একটা স্থির অবস্থানে দাঁড়িয়ে গেছে। বিক্রেতারা বলছেন শীত আসলে বাজারে সবজির দাম কমতে পারে, তবে ক্রেতাদের অভিযোগ যে এখন বাজারে সরবরাহ স্বাভাবিক থাকার পরেও তারা দাম কমাচ্ছেন না। এই শারমিন, এই ছিল আমাদের কাছে বাজারের সবশেষ পরিস্থিতি। তানভীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চলছে জামায়াতে ইসলামী বাংলাদেশের ঢাকা মহানগরীর কর্মী সম্মেলন। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানবেন উপকর্মী আবু সাইদ অপু। অপু, জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন বিষয়ক সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। যদি বন্ধ হয়, মুসলমানদের স্ত্রী মেয়েরা তারা নিরাপদ হবে, তাদের সতীর্থরা
কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এখন বক্তব্য রাখছেন জামাতের যে বাংলাদেশ ইসলামী নায়েবে আমির এবং সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। তিনি আসলে কথা বলছেন এবং তিনি একটা কথা বলেছেন যে মানব রচিত কোনো গণতন্ত্র যেটি আসলে দেশের জন্য শুভকর নয়, সেই জায়গা থেকে আসলে এই বিষয়গুলো সংস্কার করতে হলে বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে তাদেরকে তারা 41 দফা একটা সুপারিশ করেছেন এবং এই সুপারিশের প্রেক্ষিতে কিন্তু তিনি বলেছেন যে আওয়ামী লীগই কিন্তু একটি নিষিদ্ধ দল এবং তারা তাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল, কিন্তু তারাই নিষিদ্ধ হয়ে গেছে, এরকম মন্তব্য করেছেন জামাতের এই নায়েবে আমির। তো এখন আসলে কথা বলছেন জামাতের নায়েবে আমির, তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছেন এবং আরেকটি কথা তিনি বারবার বলেছেন যে মানব রচিত কোনো বিষয় দেশের জন্য শুভকর না এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে এটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে নিয়ে যেতে পারে, সেরকমভাবে তারা মন্তব্য করেছেন এবং এই বাকশাল যে কায়েম করেছিলেন সেটাও আওয়ামী লীগ করেছিলেন সেটাও কিন্তু তিনি বলেছেন এবং তিনি বলেছিলেন যে উদ্দেশ্যে তারা আসলে দেশ ছেড়ে পালিয়ে গেছেন শুধুমাত্র একটি কারণ, তাদের মানে যে ফ্যাসিলিটি যে আচরণ এবং তাদের যে তাদের যে আসলে ন্যূনতম যে একটা মানবিকতা থাকা উচিত, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ থাকা উচিত, সেটি কিন্তু নেই, সেই বিষয়েও কিন্তু তিনি মন্তব্য করেছেন। এখন আসলে নায়েবে আমির কথা বলছেন, আমরা একটু যদি সরাসরি যুক্ত হতে চাই তার সাথে, এখানে কি বলছেন নায়েবে আমির। সেটা হচ্ছে যে আপনারা দুনিয়ার বাড়ি বানান কোনো আপত্তি নাই, কিন্তু এই বাড়ি কিন্তু বেশি দিন ভোগ করা যাবে না, কথা ঠিক কিনা? সরকার তো 32 বছর পর্যন্ত চাকরি দিবে একটা আইন করেছে, তাহলে 32 বছর পরে আপনি চাকরি পাবেন ধরে নেন, আর আপনার জীবন কতদিন চলবে? টায়ার হয় কখন? চাকরি শেষ হয় কয় বছরে? হ্যাঁ, আচ্ছা ধরে নেন যে আপনি 65-70 পর্যন্ত পালেন, চুক্তি ফুক্তি যা আছে সরকার দিল আপনাকে 70 পর্যন্ত। কুড়িগ্রামের অলিপুরের প্রান্তিক গ্রামে জুতার কারখানা গড়ে সফলতার মুখ দেখেছেন উদ্যোক্তা সোলাইমান হোসেন ও রেগুনা বেগম রিনা দম্পতি। প্রত্যন্ত গ্রাম থেকে তাদের তৈরি জুতা জেলার গণ্ডি পেরিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। কুড়িগ্রাম প্রতিনিধি আশরাফুল হক রুবেলের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। দীর্ঘ সময় একাধিক লেদার কারখানায় চাকরি করার পর স্বপ্ন দেখেন নিজেদের কিছু করার। সেই স্বপ্ন বাস্তবায়নে স্বামী স্ত্রী দুজনে মিলে গড়ে তোলেন জুতার কারখানা। ছোট্ট পরিসরে স্বপ্ন বাস্তবায়ন করতে নিজের জমানো অর্থ দিয়ে কিনেন জুতা তৈরির আধুনিক যন্ত্রপাতি। শুরুতে বাধার মুখে পড়লেও ধীরে ধীরে আসে সাফল্য। এখন কারখানা সম্প্রসারণ হয়েছে, প্রতিদিন এখানে কাজ করেন অন্তত 60 জন শ্রমিক। মাপ ও মান ভেদে দিনে তৈরি হচ্ছে প্রায় 200 জুতা। নিজেদের গ্রামের কারখানায় কাজ করতে পেরে সন্তুষ্ট শ্রমিকরাও। এখানে কাজ করে কিছু উপার্জন হচ্ছে, যেটা দিয়ে আমরা সংসারে সাহায্য করতে পারতেছি। আরো অনেক বড় হয় তাহলে এখানে অনেক লোক কাজ করতে পারবে, আমাদের জন্য অনেক ভালো হবে। সরকারি কর্মকর্তা যারা আছেন আমাদের কুড়িগ্রামের দিকে দৃষ্টি দিবেন, ফ্যাক্টরি যেন হয়, অনেক লোকের জন্য কর্মসংস্থান হয়। কারখানায় কর্মব্যস্ততা দেখে বোঝার উপায় নেই এমন কারখানা প্রান্তিক কোনো গ্রামের। সবার কাছেই একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের জুতাগুলো খুবই উন্নত মানের, খুবই কোয়ালিটি ফুল জুতা। সরকারি বেসরকারি সহায়তা পেলে ভবিষ্যতে কারখানার পরিধি আরো বাড়ানোর স্বপ্ন দেখেন এই দম্পতি। আমরা চাই এলাকার কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে কর্মসংস্থান বাড়া যায়, কিভাবে মানুষের উপকার করা যায়, কিভাবে দেশের সমৃদ্ধি করা যায়, গ্রামকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়। প্রত্যন্ত অঞ্চলে এমন কারখানা দেখে অন্যরা উৎসাহ পাবেন মনে করেন বিসিক। তিনি আমাদের বিসিকে আসলে আমরা তাকে সহযোগিতা করব, তাকে আমরা ঋণ প্রদান করতে পারি, তাকে আমরা আমাদের এখানে যে প্লট আছে হস্তান্তরের মাধ্যমে তাকে আমরা সেই প্লটও দিতে পারি। স্বপ্ন, স্বাদ আর পরিশ্রমের মিশেলেই সফল হয়েছেন সোলাইমান রিনা দম্পতি। তাদের দেখে অনুপ্রাণিত হয়ে অন্যরা হতে পারেন উদ্যোক্তা, এমন প্রত্যাশা তাদেরও। ইলিয়াস কমল, মাই টিভি। দেশের সবচেয়ে বড় নভ থিয়েটার হচ্ছে বরিশালে। বিজ্ঞান ও প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাবে দক্ষিণাঞ্চল। আইকনিক ও ব্যয়বহুল এই প্রকল্প শেষ করে নির্ধারিত সময়ে সকল জটিলতা কাটিয়ে হস্তান্তর করাই এখন সবশেষ চ্যালেঞ্জ। নির্মাণাধীন নভ থিয়েটার ঘুরে আসাদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত পারভেজ রাসেলের রিপোর্টে। এক সময়ের অবহেলিত দক্ষিণাঞ্চলে হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় বরিশাল নভ থিয়েটার। এর প্রভাবে বদলে যাবে চরাইসা কীর্তনখোলা পাড়ের পুরো চিত্র। 2020 সালে বিশ্ববিদ্যালয়ের পাশে 10 একর জমিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে 460 কোটি টাকায় আইকনিক এ প্রকল্পের কাজ শুরু করেন গণপূর্ত বিভাগ।
যা হস্তান্তরের মেয়াদ রয়েছে 2025 সাল। সরকার সময় দিচ্ছে ডিসেম্বর 2025, তার মধ্যে আমরা শেষ করা সম্ভব। যত ধরনের কম্পোনেন্টস রয়েছে সেই ধরনের কাজগুলো আমরা আগামী 25 সালের ডিসেম্বরের মধ্যে সমাপ্ত করে প্রত্যাশী সংস্থার নিকটে হস্তান্তর করতে সম্ভব হবে। এই নব থিয়েটারে থাকবে প্ল্যানেটেরিয়াম, টেলিস্কোপ, ডরমেটরি, অফিস ভবন, ডোম, প্রধান ফটক, সীমানা প্রাচীর, ওয়াটার বডি, ভাস্কর্য, সাবস্টেশন, লিফট, এক্সেলেটর, পুরো এলাকা শীততাপ, শিশু পার্ক, 175টি পার্কিং সহ সর্বাধুনিক সকল ব্যবস্থা। বিনোদন কেন্দ্র হিসেবে বিবেচিত হবে এবং এখানে সবাই এসে বিনোদন নিতে পারবে। সারা দেশে অন্যান্য যে নব থিয়েটারগুলো আছে সেটার তুলনায় এটা ক্যাপাসিটি এবং আধুনিকতা সব দিক থেকে এটা বেশি থাকবে। শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার পাশাপাশি থাকবে বিনোদনের নানা ব্যবস্থাও। এখানে বসেই বিজ্ঞানের আবিষ্কার, প্রদর্শন, ব্যবহারিক ও সৌরজগৎ সম্পর্কে বাস্তবমুখী ধারণা পাবে এ অঞ্চলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীতে এখানে আসতে পারবে এবং বিভিন্ন জিনিস দেখতে পারবে এবং এরা অনেক উপকৃত হবে এবং বিজ্ঞান চর্চা করতে পারবে। বিজ্ঞানের জ্ঞানের আলোয় এই অঞ্চলের নতুন প্রজন্ম আলোকিত হবে, তাই এই নব থিয়েটারকে নিয়ে স্বপ্নে বিভোর সর্বস্তরের মানুষ। এখানে একেবারে জমজমাট হবে আমার মনে হচ্ছে এবং বরিশাল জনগণের জন্য এটা একটা অনেক পাওয়া। প্রকল্পকে টেকসই করতে সব ধরনের তদারকি অব্যাহত রয়েছে জানিয়েছেন গণপূর্ত বিভাগ। গুণগত মানের সাথে গণপূর্ত বিভাগ বরিশাল কখনোই কম্প্রোমাইজ করবে না। সেই আলোকে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে আমরা যথাযথভাবে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছি। অবহেলিত দক্ষিণের জনপদে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে নব থিয়েটারের নতুন প্রজন্মের বিনোদন এবং বিজ্ঞান চর্চা। এতে হবে এক সম্ভাবনা, নতুনভাবে বরিশালকে চিনবে আগামীর বাংলাদেশ। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। এবার আমাদের কৃষি। গাজীপুরের শ্রীপুরে একটি কমলা বাগানের গাছ থেকে ছিঁড়ে খাওয়া হচ্ছে দার্জিলিং জাতের কমলা। পছন্দ মতো কিনে নিয়ে যাচ্ছেন অনেকেই। ঘরের কাছে কমলা বাগান দেখে খুশি এলাকাবাসী। এগ্রো ট্যুরিজম ছড়িয়ে দেওয়ার ইচ্ছা উদ্যোক্তাদের। এমন উদ্যোগের পাশে থেকে সহযোগিতার কথা জানিয়েছেন উপজেলা কৃষি বিভাগ। গাজীপুর থেকে মাহবুবুল আলম ও AKM শিশিরের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। বাগানে গাছ জুড়ে ঝুলছে রসে টইটম্বুর পাকা কমলার থোকা। রং ও আকার দেখে গাছ থেকে পছন্দমতো কমলা তুলে নিচ্ছেন ক্রেতারা। কমলা বাগান থেকে ঘুরে ঘুরে এভাবে ফল কেনার দৃশ্য খুব কমই চোখে পড়ে। তবে এমন দৃশ্য চোখে পড়বে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতমাখায়ের পশ্চিমপাড়া এলাকায় অবস্থিত এই কমলা বাগানে। 2021 সালে শখের বসে 4 জন উদ্যোক্তা মিলে বাগানটি শুরু করেন। কমলা ছাড়াও বিশালেই বাগানে পাওয়া যায় বিভিন্ন জাতের আম, বলসুন্দরী বরই, সবেদা, জাম্বুরা ও ড্রাগন সহ দেশ বিদেশি বিভিন্ন জাতের ফল। আমাদের জন্য একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে। মালটা আছে, তারপরে আঙ্গুর, বিভিন্ন আমের বাগান। ফরমালিন মুক্ত, ভালো এবং ওইখানের বাগানের পরিবেশও ভালো আলহামদুলিল্লাহ। কমলাগুলি আমরা কেনার পরে খাইলাম, খাওয়ার পরে দেখলাম যে আসলে টেস্ট ভালো। দেখলাম যে আসলে ফলটা খুবই সুস্বাদু। এখানে আমি নিয়েছি এবং খাইছি, খুবই সুস্বাদু। কমলার চাষ হয় না, এই চাষটি আমাদের মধ্যে কৃষিখাতকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। বিদেশি কমলার চেয়ে মিষ্টি ও রসালো এই জাতের কমলা। তাই এদেশে ফলের আবাদ বাড়ানো গেলে বিদেশি ফল আমদানি কমে যাওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন এই উদ্যোক্তা। আমরা নিজেরা খেয়ে তারপর আমরা যদি বাইরে রপ্তানি করতে পারি তাহলে আমাদের একটা ভালো অর্থও আসবে। সরাসরি গাছ থেকে ফল সংগ্রহ করে খেয়ে তারপর দেখে নিয়ে যেতে পারে। এমন ভিন্নধর্মী ফল চাষে বৈদেশিক মুদ্রা অর্জন করার পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমরা আশা করি এইভাবে উদ্যোক্তা গড়ে উঠবে এবং যুব সমাজের যে বেকারত্ব রয়েছে এই ধরনের কৃষিতে ইনভেস্টের মাধ্যমে আমাদের এই বেকারত্ব দূর করা সম্ভব হবে। এবছর তারা বাগানটিতে শুরু করেছেন এগ্রো ট্যুরিজম, অর্থাৎ দর্শনার্থীরা নামমাত্র মূল্যে টিকিট কেটে কমলা বাগান ঘুরে দেখতে পারবেন। শামস তাবরেজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক।
রংপুরের পীরগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমনের সভাপতিত্বে ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদকে প্রতিহত করার লক্ষ্যে সামাজিক সম্প্রীতি কমিটির সভা শেষে 2024 সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদ স্মরণে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখছেন পীরগাছা থানা ইন্সপেক্টর তাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বিশ্বেশ্বর চন্দ্র বর্মন, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রেজা সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, ছাত্র সমন্বয়ক ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। স্মরণসভা শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাহমুদুল হাসান। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধি করি বাংলাদেশ, এই প্রতিপাদ্যে রংপুরের পীরগঞ্জ উপজেলা বৃক্ষ মেলা 2024-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে 4 দিনব্যাপী বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠানে রংপুর বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তকি ফয়সাল, রংপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা AKM রেজাউল করিম সহ আরও অনেকে। পরে মেলায় আগত বিভিন্ন নার্সারি মালিকদের মাঝে সনদ বিতরণ ও নিজ উদ্যোগে রাস্তার পাশে প্রায় 3000 ফলজ ও বনজ গাছ লাগানোয় বাদশা নামের এক কৃষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সাতক্ষীরায় অপদ্রব্য পুষ্কৃত চিংড়ি ঢাকায় সরবরাহ ও বাজারজাত করার অভিযোগে 51 কার্টুন জেলিপুশ চিংড়ি আটক করেছে ঝাউডাঙ্গা বিশেষ চেকপোস্টের বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার ট্রাকসহ জব্দ করা হয়। পরে রাতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস ট্রাক চালকসহ 4 জনকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাতক্ষীরা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস জানান, অপদ্রব্য পুষ্কৃত চিংড়ি ঢাকায় সরবরাহ ও বাজারজাত করার অভিযোগে ট্রাক চালকসহ 4 জনকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। কুমিল্লার মুরাদনগরে যৌথ বাহিনীর অভিযানে 3750 পিস ইয়াবা ও নগদ 2,07,000 টাকা সহ 2 জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। 38 বিটের ক্যাপ্টেন সাইদুর রহমানের নেতৃত্বে মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ অভিযান চলাকালে ইমন সরকার নামক 2 মাদক ব্যবসায়ীকে তল্লাশি করলে তাদের সাথে থাকা ইয়াবা ও নগদ অর্থ পাওয়া যায়। মাদক ও নগদ অর্থ সহ এই 2 জনকে মুরাদনগর থানায় প্রেরণ করা হয়। এই বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। যশোরের মনিরামপুরে জামায়াতে ইসলামীর দলকে শক্তিশালী করার লক্ষ্যে ও নির্বাচনী মাঠ গোছানোর তাগিদে সুধী ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার রোহিতা ইউনিয়ন পরিষদের মাঠে ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইউনিয়ন সভাপতি মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক সহ ইউনিয়ন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধ, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবি। চট্টগ্রামের লোহাগড়ায় ও ঢাকার যাত্রাবাড়ি এলাকায় 2 দফায় ট্রাক চাপায় হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে হত্যা চেষ্টার প্রতিবাদে হাসনাতের নিজ এলাকায় কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিক্ষোভ মিছিলটি দেবিদ্বার উপজেলা গেট সংলগ্ন থেকে শুরু হয়ে সদর এলাকার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে নিউ মার্কেট চত্বর গিয়ে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে বক্তারা আগামী 24 ঘন্টার মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ ঘোষণার জন্য জোর দাবি জানানো হয়। জুলাই-আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং আহতদের নিয়ে ঝিনাইদহের মহেশপুরে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরার সভাপতিত্বে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা সহকারী কমিশনার তরিকুল ইসলাম। এছাড়াও মহেশপুর থানার তদন্ত ওসি জহুরুল ইসলাম, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদি হাসান রনি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার
বাঘুটিয়া ইউনিয়নের মিঠুয়ানীতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ের জন্য 2 জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বাঘুটিয়া এলাকা থেকে নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত মেহেদী সেতু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত টহল ও অভিযান পরিচালিত হবে ও বালু দস্যুদের রুখতে এই অভিযান চলমান থাকবে। কুষ্টিয়া জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হয় বিএনপির নির্যাতিত নেতা আব্দুল মাজেদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার কবুরহাটে বটতৈল ইউনিয়নের 6 ও 7 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়। পরে বটতৈল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আব্দুল মাজেদ। এ সময় সদর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাহিন জোয়াদ্দার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। ত্যাগী নির্যাতিত নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে বহিষ্কারের প্রতিবাদে মাগুরা জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা। এ সময় বক্তব্য রাখেন জেলা যুবদলের সহসভাপতি আমিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম, যুবদল নেতা জিহাদ হাসান টিক্কা সহ অনেকেই। সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে জুলাই বিপ্লবে আহত ও শহীদদের স্মরণে কাজির বাজার, তোপখানা, তেলিহাউর, মোঘলটুলা এলাকাবাসী যৌথ উদ্যোগে আহত ও শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার শাহাদত হোসেন লোলনের সভাপতিত্বে ও জয়নুল ইসলাম তপুর পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক কাজির বাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক আফসার উদ্দিন। পরে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়। আহত ও শহীদদের পরিবারের স্বজনদের সম্মাননা প্রদান করা হয়। পুলিশি জনতা, জনতাই পুলিশ এই মূল মন্ত্রকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাইওয়ে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পরিবহন মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিন মিয়া, প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির মনু। অনুষ্ঠানে পরিবহন সেক্টরের শ্রমিক, মালিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। দেশবিরোধী ষড়যন্ত্রকারী সন্ত্রাসী হিন্দু জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধকরণ, চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে এবং প্রথম আলো ও ডেইলি স্টার কর্তৃক দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে গাজীপুরের সর্বস্তরের তৌহিদি জনতা। বৃহস্পতিবার জামিয়াতে ওলামায়ে ইসলাম বাংলাদেশের গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক আলহাজ মুফতি নাসির উদ্দিন খানের নেতৃত্বে গাজীপুর কেন্দ্রীয় জামিয়া মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি বাস স্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা গোলাম মাওলা, মুফতি আব্দুল মান্নান, মুফতি আব্দুল্লাহ মাইমুন, অ্যাডভোকেট শফিকুজ্জামান, মুফতি শাহাদত হোসেন সহ ওলামায়ে কেরামগণ বক্তব্য রাখেন। নোয়াখালীর বেগমগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় 3 জনকে আটক করে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। ওই সময় এলাকাবাসী 3 জনকে একটি এলজি ও 1 রাউন্ড কার্তুজ সহ পুলিশের সোপর্দ করেছে। আটককৃতদের মধ্যে একজন গুরুতর আহত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে গণপিটুনি দেওয়া হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।
কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সাবেক ও বর্তমান 3 কৃতি ফুটবলারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার স্যাফ নারী চ্যাম্পিয়নশিপ 2024 জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের গর্বিত সদস্য শাহেদা আক্তার রিপা এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দল অনূর্ধ্ব 17 কৃতি খেলোয়াড় সালাউদ্দিন শাহিদকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় জাতীয় দলের সাবেক গোলরক্ষক ও পরপর 4 বার নির্বাচিত বাফুফের সদস্য কৃতি ফুটবলার বিজন বড়ুয়াকেও সংবর্ধনা প্রদান করা হয়। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা পরিষদ ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এতে প্রথমে সংবর্ধিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হয়। পরে উত্তরীয়, ক্রেস্ট এবং রিপা ও শাহেদকে 1 লক্ষ টাকা করে 2 লক্ষ টাকার সম্মানী চেক প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। ফরিদপুরের ভাঙ্গায় জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক আলোচনা সভা এবং তাদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এতে নিহত ও আহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই স্মরণসভায় বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের নৃশংসতা এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে করা ভয়াবহ নির্যাতন, খুন, গুম, হত্যা সহ নানা অত্যাচারের কথা তুলে ধরেন। এ সময় আন্দোলনে নিহত খালিদ সাইফুল্লাহ, রিয়াদের মাতা নীলুফার ইয়াসমিন সহ কয়েকজন পরিজন তাদের স্মৃতিচারণ এবং তখনকার ভোগান্তির কথা বর্ণনা করে কান্নায় ভেঙে পড়েন। পরে এক দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। একাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাসের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ মকসিদুর রহমান সহ অন্যান্যরা। গাজীপুরের টঙ্গীতে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন মমিন উল্লাহ নামে এক উদ্যোক্তা। সকালে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিসিক শিল্প এলাকায় দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছেন তিনি, কিন্তু বর্তমানে একটি মহল তার সামাজিক সম্মান নষ্ট করার অপচেষ্টা, মিথ্যা সংবাদ প্রকাশ করা সহ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি প্রদান করে আসছে। এই ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেন তিনি। পটুয়াখালীর গোলাচিপায় বিএনপি নেতা ও সাবেক এমপি শহীদ মোহাম্মদ শাহজাহান খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় অতিথির বক্তব্যে গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর বলেন, 15 বছরে আওয়ামী লীগের আয় করা যত টাকা আছে তা দিয়ে এখন দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা মিয়ার সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শিফলু খান, শহীদের স্ত্রী মিসেস শাহজাহান সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। এই সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনরত বিপুল পরিমাণ সংখ্যক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 2022 সালে বিএনপির বিভাগীয় সমাবেশে যোগ দিতে গিয়ে স্বৈরাচার সরকারের আঘাতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ শাহজাহান খান শহীদ হন। পাবনার ঈশ্বরদীতে তথ্য প্রযুক্তি বিষয়ক প্রকল্প প্রদর্শন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত বর্ণাঢ্য এই অনুষ্ঠানে উদ্বোধন করেন অধ্যক্ষ SM রবিউল ইসলাম। সকাল 9:30টায় শুরু হওয়া এই প্রদর্শনী চলবে বিকেল 3টা পর্যন্ত। কলেজের শিক্ষার্থী ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রকল্প প্রদর্শনীতে 20টি স্টলে কলেজের সকল বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রকল্প প্রদর্শনীতে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে বলে জানান কলেজের অধ্যক্ষ।